হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ক্লাস 8-এর প্রশ্নবিচিত্রা 2025 সালের পরিবেশ ও বিজ্ঞানের পেজ নাম্বার 198 যে প্রশ্নগুলো আছে স্কুল 1-এর তার সমস্ত প্রশ্নের উত্তর করে দেব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর আমি ক্লাস 8-এর প্রশ্নবিচিত্রার অন্যান্য সাবজেক্টের ভিডিও করে দিয়েছি, সেগুলো তোমরা না দেখে থাকলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তো সেখান থেকে দেখে নেবে। আর ভিডিও শুরু করার আগে বলে রাখি, তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশান চলে যাবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো দেখতে পাচ্ছ প্রথমে ফিজিক্যাল সায়েন্সে আছে 1-এর দাগে 1-এর 1 বলছে একটি 2 কেজি ভরের বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা টানে তা হলো, সেটা কত? সেটা হচ্ছে 19.6 নিউটন। তো 1 কেজি বরকে টানে হচ্ছে 9.8 নিউটনে। এবার 2 কেজি হলে তাকে 2 দিয়ে গুণ করতে হবে। তো 2 দিয়ে গুণ করলে কত? 12 দুগুণে 16, 6 হাত থাকলো 1, 9 দুগুণে 18 আর 1 19, তো 1 ঘর পর দশমিক, তো এটা হয়ে গেল 19.6। এরপরে যেখানে 3 কেজি দিলে তোমরা 9.8কে 3 দিয়ে গুণ করবে। তো এইভাবে তোমরা সবগুলোই বাড়বে। এরপরে 2-এরটা বলছে সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগ কি হয়? বেগও কিন্তু বাড়তে থাকে। তারপরে 3-এরটা বলছে ঘনত্বের এসআই এককটি লেখো। তো ঘনত্বের এসআই একক কি? এটা হচ্ছে কিলোগ্রাম পার ঘন মিটার। এটা তোমাদের মুখস্থ করতে পারবে, কিন্তু আমি তোমাদের বার করা শিখিয়ে দিচ্ছি। দেখো ঘনত্ব মানে কি? ঘনত্ব বলতে বোঝায় একক আয়তনের পদার্থের ভরকে কিন্তু ঘনত্ব বলে। অর্থাৎ ঘনত্ব মানে কি? ঘনত্ব বলতে বোঝায় একক আয়তনে পদার্থের ভর, অর্থাৎ আয়তন। ঘনত্ব মানে হচ্ছে আয়তন বাই ভর। এবার এখানটা এইটা সম্পর্কটা জানলে আমরা একক বার করতে পারবো। তো এসআই চেয়েছে, তো একক আয়তনে পদার্থের ভর, তাহলে ভর বাই আয়তন। তো ভর বাই আয়তন, ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। আর ভরের একক কি? ভরের একক হচ্ছে এসআই হচ্ছে কেজি বা কিলোগ্রাম, আর আয়তনের একক হচ্ছে ঘনমিটার। ঘনমিটার বা সিসি আমি বাংলাতেই লিখলাম। তো এটা কিলোগ্রাম পার ঘনমিটার হয়ে গেল ঘনত্বের একক। এরপর একটা হচ্ছে ফেরাস যৌগে আয়রনের যোজ্যতা কত? তো ফেরাস যৌগে আয়রনের যোজ্যতা হচ্ছে 2। নেক্সট বলছে প্রদত্ত কোন পদার্থটি খোলা হাওয়ায় ঊর্ধ্বপাতিত হয়, অর্থাৎ খোলা হাওয়াতে রাখলে উড়ে যাবে? সেটা কি? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডকে যদি আমরা খোলা হাওয়ায় রাখি সেটা কিন্তু উড়ে যায়। এরপরে দেখে নাও 2-এর 1 বলছে সত্য না মিথ্যা লেখো। তো বলছে তরলের চাপ পি আর ঘাত এফ এবং ক্ষেত্রফল এ হলে পি সমান সমান এফ বাই এ। আমরা জানি চাপ সমান সমান কি? বল বাই ক্ষেত্রফল। চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল। তো চাপ পি আর এখানে কি ঘাত মানে বল, এফ বাই এ। তো এটা একদম সত্য। এরপরে 2-এরটা বলছে শূন্যস্থান পূরণ করো। এসআইতে তড়িৎ আধানের একক কি? তড়িৎ আধানের একক হচ্ছে কুলম্ব। তারপর একটা 3-এরটা বলছে তাপের সুপরিবাহী ও তড়িতের কুপরিবাহী একটি অধাতুর নাম। তো এটা হচ্ছে হীরক বা হিরে। হিরে কি? হিরে হচ্ছে একটি অধাতু যেটা তাপের সুপরিবাহী এবং তড়িতের কিন্তু কুপরিবাহী। এরপর এটা দেখো বলছে H13 ও He24 পরমাণু দুটির মধ্যে সম্পর্ক কি? তো এরা হচ্ছে আইসোটোন। আইসোটোন বলতে কি বোঝায়? আইসোটোন মানে হচ্ছে নিউটন সংখ্যা সমান থাকবে কিন্তু প্রোটন সংখ্যা অভিন্ন থাকবে। তো তোমাদের ব্যাপারটা আমি বুঝিয়ে দিই। দেখো প্রথমটা আছে H13 আছে আর He24 আছে। আমরা জানি উপরেরটা কি? উপরেরটা হচ্ছে ভর সংখ্যা, নিচেরটা হচ্ছে প্রোটন সংখ্যা। দেখো এর প্রোটন সংখ্যা 1, এর প্রোটন সংখ্যা 2, আলাদা আলাদা, কিন্তু এর নিউটন সংখ্যা কত দেখি? এর যদি নিউটন সংখ্যা বার করি, এন দিয়ে লিখলাম, নিউটন সংখ্যা কত হবে? নিউটন সংখ্যা মানে হচ্ছে ভর সংখ্যা থেকে আমরা যদি প্রোটন সংখ্যা বিয়োগ দিই হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে 2। আর এর নিউটন সংখ্যা কত? এই নিউটন সংখ্যা হচ্ছে 4 থেকে 2 বিয়োগ দিলে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা, এটারও 2। তো দেখতে পাচ্ছ এরও নিউটন সংখ্যা 2, এরও নিউটন সংখ্যা 2। তো নিউটন সংখ্যা সমান এই পরমাণুগুলোর, কিন্তু প্রোটন সংখ্যা আলাদা। তো এদেরকে বলা হয় আইসোটোন। তো তোমরা এটা মুখস্থ করে নাও যে আইসোটোন কাদের বলে। আইসোটোন হচ্ছে যাদের প্রোটন নিউটন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা আলাদা, তাদের কিন্তু আইসোটোন বলা হয়। উদাহরণ পেয়ে গেলে H13 আর He24। ওকে, এবার দেখো 3-এর দাগে বলছে সমান ভরের দুটি বস্তুকণার মধ্যে দূরত্ব বাড়িয়ে দ্বিগুণ করা হলে মহাকর্ষ বলের পূর্বের কত গুণ হবে? তো দেখো 2-3-এরটা করবো, 3-এরটা প্রশ্নটাকে ভালো করে পড়ো। বলছে সমান দৈর্ঘ্যের দুটি বস্তুকণার মধ্যে দূরত্ব বাড়িয়ে দেওয়া হলো। অর্থাৎ দূরত্ব যেটা ছিল, দূরত্ব যদি এত থাকে, দূরত্বটাকে দ্বিগুণ করে দিল, তাহলে মহাকর্ষ বল পূর্বের কত গুণ হবে? তো মহাকর্ষ বল বার করতে হবে। তো মহাকর্ষ বলের সূত্র আমরা জানি, মহাকর্ষ বল F
প্রপোর্শনাল টু দূরত্ব 1/r স্কয়ার, অর্থাৎ মহাকর্ষ বলের সঙ্গে দূরত্বের কি ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ মহাকর্ষ বল যদি দূরত্ব যদি বাড়ে মহাকর্ষ বল মান কিন্তু কমে যাবে। এটাই তো হয়, পৃথিবীর যত দূরে থাকবে কোনো একটা জিনিস তত কিন্তু টানটা কম হবে, অর্থাৎ দূরত্ব বাড়লে মহাকর্ষ বল কমে যায়। তো এখানে আর হলো কি, আর মানে কি বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব। এবার এখানে কি বলেছে, এই আরটাকে দ্বিগুণ করে দিয়েছে, অর্থাৎ আর এর মান দ্বিগুণ করলে 2r করে দিয়েছে। অর্থাৎ আমরা যদি এখানে এফ প্রপোর্শনাল টু 1/r স্কয়ার ছিল, এখানটা এফ ড্যাশ নিলাম, নতুন যে বলটা হচ্ছে এখানে আর এর জায়গায় 2r বসিয়ে দিলাম, তো কত হবে হোল স্কোয়ার হবে, তাহলে 2 দুগুণে 4 আর r স্কোয়ার হলো। তো এবার 1/r স্কোয়ার মানে কত, 1/r স্কোয়ার মানে হচ্ছে কিন্তু এফ, তাই তো 1/r স্কোয়ার এটা মানে হচ্ছে এফ, এই যে 1/r স্কোয়ার মানে এফ, তো এখানটা f/4, তাহলে নতুনটা কত হলো, এই এফ এর কিন্তু একের 4 গুণ হলো, f/4 মানে কত, এটা মানে হচ্ছে 1/4 গুণ এফ, অর্থাৎ এফ এর কিন্তু 4 গুণ। তাহলে মহাকর্ষ বল পূর্বের থেকে কত গুণ হচ্ছে, 1/4 গুণ হচ্ছে। তো ব্যাপারটা তোমাদের আমি পুরো করেও দেখিয়ে দিলাম। এরপরে দেখো সংকেত লিখতে হবে ফেরিক সালফেট। তো ফেরিক সালফেটের সংকেত কি, Fe2 হোল SO4 হোল 3, ঠিক আছে, এটা হচ্ছে ফেরিক সালফেটের সংকেত। এরপর হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেটের হচ্ছে NH4NO3, আর অ্যালুমিনিয়াম কার্বনেটের হচ্ছে Al2CO3 হোল 3, এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের হচ্ছে MgOH হোল 2, ঠিক আছে। তো এগুলো তোমরা পড়ে নেবে। এরপরে দেখো বলছে উত্তপ্ত লোহার উপর স্টিম চালনা করলে কি ঘটবে। তো দেখো উত্তপ্ত, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, উত্তপ্ত লোহার উপর স্টিম চালনা করলে লোহার অক্সাইড বা ফেরিক অক্সাইডও তোমরা লিখতে পারবে, এখানে তোমরা ফেরিক অক্সাইডও লিখতে পারবে, ফেরিক অক্সাইড ও হাইড্রোজেন উৎপন্ন হবে। তো বিক্রিয়াটা কি হবে, লোহা মানে কি Fe, তো 3NO Fe, এটা পরে ভালো করে বুঝে দেখো, Fe লোহার সাথে কি মেশাবো, স্টিম মানে কি জল, কিছুই না বাষ্প, H2O জল। এবার তাপ উৎপন্ন হবে, এখানে তাপ দিলে কি হবে, ফেরিক অক্সাইড উৎপন্ন হবে, ফেরিক অক্সাইড সংকেত হচ্ছে Fe3O4, আর উৎপন্ন হবে হাইড্রোজেনটা গ্যাস বলে এই চিহ্ন। এবার সমতাবিধান করতে হবে, সমতাবিধান করলে কি দেখো, এখানে Fe 3টে আছে, তো এখানে Fe 3টে দিয়ে দিলাম, দুটো হাইড্রোজেন আছে, এখানে দুটো হাইড্রোজেন, অক্সিজেন আছে 4টে, তো এখানে 4 দিয়ে দিলেই হয়ে গেল। তো এটা হয়ে গেল তো পুরো বিক্রিয়াটা। আর কি হবে, তো লোহার উপর স্টিম চালনা করলে ফেরিক অক্সাইড উৎপন্ন হবে, হাইড্রোজেন উৎপন্ন হবে, এটা বলে দিলাম। লোহার সঙ্গে জল মিশিয়ে দিলাম, ফেরিক অক্সাইড আর হাইড্রোজেন উৎপন্ন হলো। তো এরপর দেখো বলছে ছোট লোহার বল জলে ডুবে যায় কিন্তু বড় লোহার কড়াই জলে ভাসে কেন। তো এটা তোমাদের বইয়ে পিন দিয়েছিল, তো সেটা এখানটায় একটু চেঞ্জ করে দিয়েছে। তো দেখো ছোট লোহার বলের তুলনায় বড় লোহার কড়াইয়ের আয়তন কিন্তু অনেক বেশি হয়, স্বাভাবিক, বড় তো আয়তনটা বেশি হবে, তাই জলে ফেললে ছোট লোহার বল যতটা পরিমাণ জল অপসারিত করবে বড় লোহার কড়াই তার চেয়ে বেশি জল অপসারিত করবে, ফলে ছোট লোহার বলের তুলনায় বড় লোহার কড়াইয়ের ওপর জল বেশি ঊর্ধ্বমুখী বল এবং প্লবতা প্রয়োগ করবে, অর্থাৎ জল বেশি উপরের দিকে ঠেলবে, তাই বড় লোহার কড়াই জলে ভেসে থাকবে। নিউটনের গতিসূত্র, তুমি চাপ দিলে তোমার ওপরও সেম চাপ দেবে, তাহলে বড় লোহার ওপর জল বেশি প্লবতা দেবে, বেশি চাপ দেবে ঊর্ধ্বমুখী, তাই এই জন্য ভাসবে। কিন্তু ছোটো লোহার বলের ক্ষেত্রে কী হবে, ঊর্ধ্বমুখী বলের থেকে ওর ওজন বেশি হয়ে যাবে, অর্থাৎ ঊর্ধ্বমুখী যা বল হবে তাতে ওজনটা বেশি হবে, তাই লোহার ছোট বল কিন্তু ডুবে যাবে। ঠিক আছে, খুবই জিনিসটা সোজা। এরপরে দেখো লাইফ সায়েন্স থেকে আছে প্রথম একটা 1-এর দাগে বলছে 1-এর বলছে শ্বাসনালীর মধ্যে দিয়ে বায়ু পরিবহনে সাহায্য করে কে, শ্বাসনালী যে বায়ু যায় এটা সাহায্য করে হচ্ছে কিন্তু আমাদের পেশিকোষ। ঠিক আছে, কি সাহায্য করে, পেশিকোষ। এরপরে দেখতে পাচ্ছ 2-একটা বলছে প্রোটিন সংশ্লেষে অংশ নেয় কি লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু নাকি রাইবোজোম। তো এটা কিন্তু রাইবোজোম হচ্ছে প্রোটিন সংশ্লেষে অংশ নেয়। এরপরে দেখো 2-একটা সত্য মিথ্যা লিখতে হবে। 1-একটা বলছে ব্যাকটেরিয়ার কোষে উপস্থিত মেসোজোম নামক কোষীয় অঙ্গাণু শোষণে অংশগ্রহণ করে, এটা কি, এটা হচ্ছে একদম সত্য। আর বলছে সেন্ট্রোজোম একটি একক পর্দাযুক্ত কোষাঙ্গ, না এটা ভুল, সেন্ট্রোজোম এটা মিথ্যা। কেন মিথ্যা আমি তোমাদের বলে দিচ্ছি, আগে মিথ্যাটা লিখে নিই। তো সেন্ট্রোজোম একক পর্দা না, সেন্ট্রোজোম একদম পর্দাবিহীন, সেন্ট্রোজোম কি পর্দাবিহীন, তাহলে এটা ভুল। এরপরে দেখো 3-এরটা বলছে 1-এরটা বলছে মানুষের ড্যাশ কোষের দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তো কোন কোষের, পেশি কোষের দৈর্ঘ্য সবচেয়ে বেশি। আর 2-এরটা বলছে পিতামাতা তাদের
থেকে তাদের সন্তানের মধ্যে বংশগত বৈশিষ্ট্য ড্যাশের মাধ্যমে বাহিত হয়। তো কিসের মাধ্যমে? জিনের মাধ্যমে কিন্তু সন্তানদের দেহে পিতা থেকে সন্তানের দেহে কিন্তু বংশগত বৈশিষ্ট্য বাহিত হয়। এরপরে 4 দাগেরগুলো করব। দেখো 4 যে প্রথমেরটা হচ্ছে কোষপর্দা কোন কোন উপাদান দিয়ে তৈরি হয়। তো কোষপর্দা হচ্ছে লিপিড স্তর, দ্বিস্তর এবং প্রোটিন দিয়ে, অর্থাৎ দুটো লিপিড স্তর থাকে এল এবং মাঝে কিন্তু এমন প্রোটিন থাকে, ঠিক আছে। এরপরে দেখো এই জন্য দ্বিস্তর লিপিড লিখেছি। গলগি বস্তু কোন কোষীয় অঙ্গাণু থেকে সৃষ্টি হয়? তো গলগি বস্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলার বা ইয়ার থেকে সৃষ্টি হয়। আর উদ্ভিদের দুটি অংশের নাম লেখো যেখানে প্রস্তর কোষ দেখা যায়। তো প্রস্তর কোষ দেখা যায় হচ্ছে বীজত্বক আর ফল ত্বকে, অর্থাৎ বীজের ত্বকে আর ফলের ত্বকে কিন্তু প্রস্তর কোষ দেখা যায়। তারপরে 5 বলছে দেখো যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রে দ্রষ্টব্য বস্তুকে অনেক গুণ বড় করে দেখানোর জন্য কি ধরনের লেন্স ব্যবহার করা হয়। তো দেখো যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে কিন্তু এটা তোমাদের 174 পেজে আছে বইয়ে, কোনো বস্তুকে বড় করে দেখানোর জন্য আমরা দুটো লেন্স, একটা হচ্ছে অকিউলার লেন্স এবং হচ্ছে অবজেক্টিভ লেন্স, এই দুটো লেন্স কিন্তু আমরা ব্যবহার করি। এই দুটো লেন্সের নাম তোমরা লিখে দেবে, ঠিক আছে। এরপরে দেখো ভাজক কলার দুটি কাজ লিখতে হবে। তো ভাজক কলার দুটি কাজ কি? দেখো এটা হচ্ছে তোমার রায়মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে নিয়েছি, 364 পেজ, কোশ্চেন নাম্বার 10। তো ভাজক কলার কাজ তোমরা 4টে আছে, পয়েন্ট করে মাতৃকলা বৃদ্ধি, নতুন অঙ্গ সৃষ্টি, ক্ষতস্থান পূরণ। তোমরা এটা লিখে দেবে, পারলে ছবিটাও দেখে নেবে। আর তোমার যেটা বড় মনে হয় তো তোমরা এই ভাজক কলার কাজ তোমাদের বইও আছে 180 পৃষ্ঠাতে, তোমরা এটাও লিখতে পারো, যেটা তোমাদের ভালো লাগবে তোমরা লিখবে। এরপরে 3টা দেখো কোন কোষ অঙ্গনকে আত্মঘাতী বলা হয়, কেন বলা হয়। তো আত্মঘাতী থলি বলা হয়, লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। এটা তোমাদের রায়মার্টিনের হচ্ছে 182 নম্বর পেজের কোশ্চেন 4 আছে, ঠিক আছে। তো কেন বলা হয় দেখে নাও, এখানে আছে, তো তোমরা এটা লিখে নেবে, ঠিক আছে। এরপরে দেখো বলছে কোষের শক্তি নির্গমন প্রক্রিয়া যে কোষ অঙ্গাণুর সাহায্য করে তার নাম কি। তো তার নাম কি? মাইটোকন্ড্রিয়া। তার নাম কি? মাইটোকন্ড্রিয়া। এটা 1 নাম্বার আছে, এই মাইটোকন্ড্রিয়া লেখার জন্য 1 নাম্বার, মাইটোকন্ড্রিয়া। এবার এই কোষ অঙ্গনের একটা ছবি আঁকতে হবে এবং একটা অংশ চিহ্নিত করতে হবে। মাইটোকন্ড্রিয়ার ছবিটা তোমরা আঁকবে এবং এই প্রতিটা অংশ তোমরা কিন্তু আপাতত করে রাখবে, কারণ পরীক্ষায় একটা স্পেসিফিক নামও দিতে পারে যে মাইটোকন্ড্রিয়ার ছবিকে রাইবোজোম চিহ্নিত করো। তো তোমরা এটা প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের ক্লাস 8-এর প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের প্রথম স্কুলের প্রশ্ন। আমি পরিবেশ ও বিজ্ঞানের বাকি সাবজেক্টের ভিডিও করে দিয়েছি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। আর তোমরা যদি আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না থাকো, যুক্ত হয়ে যাবে, নাম হচ্ছে লানজিৎ জয়। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে তোমরা কিন্তু এই ফ্রি পিডিএফগুলোও কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।